যত দ্রুত সম্ভব বাস্তবতা মেনে নিয়ে বিএনপি এই জঙ্গি দমনে পদক্ষেপ না নিবে, তত দ্রুতই আসলে তাদের পতন নিশ্চিত হবে। এবং আপনাকে শুধু এইটুকু বলতে পারি যে 5 আগস্টের আওয়ামী লীগের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার যে নীল নকশা, সেই নীল নকশার বাস্তবায়নে যারা টাকা খরচ করেছে এবং যারা এটার পেছনে কাজ করেছে, তারা শেখ হাসিনার যেই কর্মের বিরোধিতাকারীদের এক জায়গায় করেছে, তাদের মধ্যে অন্যতম ছিল হচ্ছে এই ইসলামী জঙ্গিবাদীরা এবং তাদের আন্তর্জাতিক পৃষ্ঠপোষকরা। সুতরাং শেখ হাসিনার 16 বছরে রাজনৈতিকভাবে যদি কোনো সফলতার কথা আমাদের সামনে আনতে হয়, তাহলে সবচেয়ে বড় রাজনৈতিক সফলতা হচ্ছে তিনি উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীকে বাংলাদেশের মাটিতে উঠে দাঁড়াতে দেয়নি। যখন যেখানে ন্যূনতম সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে জঙ্গিদের ঐক্যবদ্ধ হওয়ার, তিনি সেই জায়গাতেই তাদেরকে দমন করেছেন। এবং সেই কারণে অনেক মূল্য দিতে হয়েছে। এবং আমরা একটা নিউ দিল্লি পোস্ট, একটা কাগজ যে অনলাইনে ইয়েতে একটা তথ্য বেরিয়েছে, এটা পরম্পরা আছে, কিন্তু বাংলাদেশে হত্যা করতে পারে নাই, দিল্লিতে হত্যার চেষ্টা করেছে তারা। হ্যাঁ, আপনি ভালো মানে একটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ সামনে নিয়ে এসেছেন। আমরা যদি 5 আগস্ট মানে আমরা যদি একটু পিছনে যাই বাড়ি ভাই, মনে হতে পারে যে আমরা বারবার পিছনে যাই। 15 আগস্টের সঙ্গে কারা জড়িত? যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা বাংলাদেশ চায়নি। আচ্ছা, তাদেরই ধারাবাহিকতা হচ্ছে 2004-এর 21শে আগস্ট যারা ঘটিয়েছে, তাদেরই ধারাবাহিকতা হচ্ছে 2017 সালে যারা একযোগে 500 জায়গায় বোমা ফাটিয়েছিল। এদেরই ধারাবাহিকতা হচ্ছে বাংলা ভাই শায়খ আব্দুর রহমান। এদেরই ধারাবাহিকতা হচ্ছে 24-এর 5 আগস্ট। 24-এর 5 আগস্টে বাংলাদেশের বিরোধিতাকারী অর্থাৎ রাজাকার আল বদর আল শামস বাহিনী এবং যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত সাজাপ্রাপ্ত যে আসামি লোকগুলো, তাদের পরিবার এবং তাদের অবৈধ অর্থ, সেই সঙ্গে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর অর্থ, এই সবকিছুই বিনিয়োগ করা হয়েছে শেখ হাসিনা থেকে ক্ষমতাকে সরানোর জন্য। এর বাইরে সাম্রাজ্যবাদী যে আগ্রাসন, বাণিজ্য চুক্তি, এগুলো তো আছেই, কিন্তু রাজনৈতিকভাবে এই বাংলাদেশটা যে একটি সংস্কৃতির বাংলাদেশ, একটি দেশ, যেই দেশটি মানুষের, এই দেশটি কোনো ধর্মের মানুষের নয়, সকল মানুষের, সেই বাংলাদেশটাকে ধ্বংস করার এক প্রক্রিয়ার সঙ্গে যারা যারা সম্পৃক্ত থাকতে পারে, তারাই এই 5 আগস্টের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছিল। এবং তাদের লক্ষ্য পুরোপুরি তারা পূরণ হয়নি, সফল হয়নি, কারণ তারা 5 আগস্টে শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি। তাহলে তিনি এখন ভারতে আছেন। সেই ভারতে তিনি আছেন যেই ভারত বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, 1 কোটি মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিয়েছিল, 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল এবং মুক্তিযুদ্ধ পরবর্তীতে বাংলাদেশকে গড়ে তোলার জন্য সর্বাত্মক সহায়তা করেছিল। এবং আজকের বাংলাদেশেও যে কোনো ক্রাইসিসে সবচেয়ে বেশি সহযোগিতা করে যেই বন্ধু রাষ্ট্রটি, সেটি হচ্ছে ভারত। কিন্তু ভারত বিদ্বেষী যারা, তারা যদি ভারতে বসে শেখ হাসিনাকে হত্যা করতে পারে, তাহলে রাজনৈতিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ, এদের সঙ্গে ভারতের একটি চিরবৈরিতাও তারা তৈরি করতে পারবে। অর্থাৎ 5 আগস্টে তারা যে কাজটি করতে ব্যর্থ হয়েছে, প্রথমত তারা সেই মানুষটিকে তারা নির্মূল করতে সমর্থ হবে, পাশাপাশি এই যে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্কটাও নষ্ট তারা করতে পারবে। কিন্তু আল্লাহর অশেষ রহমত যে এই ষড়যন্ত্রটি আগেই ধরা পড়েছে এবং যতটুকু আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, সেটি হচ্ছে যাদের সঙ্গে এই ষড়যন্ত্রের সঙ্গে যে জড়িত, যে ব্যক্তিটির নাম এসেছে নিউ দিল্লি পোস্টে, জিম তার নাম, তো সেই
মানুষটির সঙ্গে সে এতটাই গভীরভাবে মিশে যাওয়ার চেষ্টা করেছিল, ওই রিপোর্টটাই একমাত্র সূত্র, যেটা আপনিও পড়েছেন আমিও পড়েছি, সেখানে এত স্পষ্টভাবে উল্লেখ করেছে যে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ যারা, তাদের অনেকের সঙ্গেই সে মিশে গিয়েছিল। এবং সে এক সময় সেনাবাহিনীতে ছিল, কিন্তু তাকে কিন্তু সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। অথচ সে কিন্তু ভারতে ঢুকে সে শেখ হাসিনার প্রোটোকল অফিসার ছিল, এরকম পরিচয় দিয়ে আস্তে আস্তে সে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে। এবং তার স্ত্রী তুরস্কের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে যোগাযোগটা মেনটেন করছিল। তার মানে তারা কিন্তু প্রায় তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা এই তথ্যগুলো উন্মোচন করতে পেরেছে এবং এই দফায়ও তারা শেখ হাসিনাকে বাঁচাতে সক্ষম হয়েছে। আশা করি যে যেহেতু শাসক হিসেবে শেখ হাসিনার এক ধরনের সততা আছে, নিষ্ঠা আছে, দেশকে তিনি ভালোবেসেছেন, দেশকে গড়ে তোলবার চেষ্টা করেছেন, দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার চেষ্টা করেছেন, নারীদেরকে তিনি ক্ষমতায়িত করেছেন, বাঙালি সংস্কৃতিকে তিনি বিজয়ী করবার জন্য নিজের লড়াইটা করেছেন। সুতরাং তার উপরে এদেশের মানুষের, কোটি কোটি মানুষের দোয়া আছে। এই রিপোর্টে যে পাকিস্তান এবং তুরস্কের লিঙ্কটা কিন্তু আমরা 5 আগস্টও পাই। কিন্তু আপনার কি মনে নেই যে যেদিন রাজাকারদের ফাঁসি দেওয়া হবে তার আগের দিন তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করে শেখ হাসিনাকে ফোন করে রিকোয়েস্ট করেছিল যাতে তাদের সাজা দেয়া না হয়, কারণ মৃত্যুদণ্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। অথচ তুরস্কে কিন্তু সাধারণ মানুষকে মেরে ফেলে। এবং এখানে বর্তমান বিশ্ব অস্ত্র বাণিজ্যের বাজারে তুরস্ক কিন্তু একটা গুরুত্বপূর্ণ নাম। আগে যেমন নাকি সোভিয়েত রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এরাই শুধুমাত্র অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং সারা মিডল ইস্টে তারা অস্ত্র বিক্রি করত, আজকে কিন্তু সারা বিশ্বে তুরস্ক তাদের একটি অস্ত্রের বাজার তৈরি করেছে। এবং সেই অস্ত্রের বাজারটা মূলত কোনো বৈধ কোনো প্রতিষ্ঠানের কাছে নয়, সারা পৃথিবীতে যে অবৈধ উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীগুলো আছে তাদেরকেই কিন্তু তারা অস্ত্র সরবরাহ করছে। এবং তাদের এই বাণিজ্যিক প্রক্রিয়াটাও কিন্তু একটি অবৈধ প্রক্রিয়া। এবং যে কারণে বাংলাদেশের মাটিতেও যদি জঙ্গিদেরকে তারা জিয়ে রাখতে পারে, এদের কর্মকাণ্ড যদি জিয়ে রাখতে পারে, তাহলে তাদের অস্ত্রের বাজারটা উন্মুক্ত থাকবে। এই অস্ত্রের বাজারটা উন্মুক্ত রাখার জন্যই তারা বারবার শেখ হাসিনাকে আক্রমণ করা, শেখ হাসিনাকে আহত করা এবং শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত হয়। এবং এই পুরো প্রক্রিয়ার সঙ্গে ওই যে আবারও যুদ্ধাপরাধী, মুক্তিযুদ্ধ বিরোধীদের যে সংশ্লিষ্টতা, সেটিও বারবারই প্রমাণিত হয়। এই নিউজটা কিন্তু আপনি দেখেন গত 48 ঘন্টায় আমরা কিন্তু এই নিউ দিল্লি পোস্ট ছাড়া আর কোনো কাগজে কিন্তু আমরা দেখিনি। কিন্তু যে কারণে আমরা মানে যখন নাকি একটা সংবাদ আসে, সেই সংবাদকে আমরা কখনোই তথ্য হিসেবে কিংবা প্রমাণ হিসেবে সামনে আনি না। ওই নিউজটার উপর আমরা এক ধরনের স্পেকুলেশন করি। আপনি রাজনৈতিক বিশ্লেষক, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, আপনি যেই মানে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের যে থাকে যে তারা বিভিন্ন রকম সোর্সের ইনফরমেশন এবং সেগুলোকে একটা লাইনে দাঁড় করিয়ে তারপরে সেটি রিপোর্ট করে। সুতরাং এই রিপোর্টটি করবার জন্য যে প্রমাণটুকু থাকা দরকার, সেই প্রমাণটুকু নিশ্চয়ই নিউ দিল্লি পোস্টের কাছে আছে, নাহলে এরকম নিউজ করবার কথা না। আর যারা এখনো এটাকে প্রচার করেনি, তার মানে তারাও এটি নিয়ে কাজ করছে। নিশ্চিতভাবেই তাদের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ যখন পাবে তখন তারাও নিউজটা করবে। পর্যায়ের নেতাদের সঙ্গে জিন সম্পর্ক গড়ে তুলেছে, এটা কি জানা গেছে? আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নেই, কিন্তু নিউ দিল্লি পোস্টে যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে যারা কলকাতায় আছে তাদেরই অনেকের সঙ্গে সে যোগাযোগ করার চেষ্টা করেছিল। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে কলকাতাতে যারা আছে তারা
শেখ হাসিনার প্রতি এতটাই আস্থাশীল, শেখ হাসিনার এতটাই বিশ্বস্ত যে তাদের মাধ্যমে শেখ হাসিনার কোনো ক্ষতি করা এটি কারো পক্ষে সম্ভব নয়। এবং এই যে ভুল জায়গাতে পাড়া দিয়েছিল, এই ষড়যন্ত্রটা যারা করছিল তারা টার্গেটটা করেছিল বা যাদেরকে ব্যবহার করতে চেয়েছিল তারা একটি ভুল জায়গায় ব্যবহার করতে চেয়েছিল। কারণ কলকাতায় যারা আছে তারা আর কোনোদিন, আর যাই হোক, কোনোদিন শেখ হাসিনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। কলকাতায় যে সমস্ত আওয়ামী লীগ নেতারা আছে তারা বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। কলকাতায় যারা আছে তারা কেউ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। সুতরাং আমার কাছে মনে হয় এই যে যদি এই ঘটনাটা, মানে আমরা তো এক ধরনের স্পেকুলেটিভ স্টেটমেন্ট করি একটি রিপোর্টের উপরে, তো আমাদের এই স্পেকুলেটিভ স্টেটমেন্টে সেটাই মনে হয় যে এই ষড়যন্ত্রটা যারা করেছিল বা করেছে তারা ভুল জায়গার নক করেছে, ভুল জায়গাকে ব্যবহার করতে চেয়েছে, যার ফলে কিন্তু তারা সফল হওয়ার আগেই তাদের এই ষড়যন্ত্রটা বেরিয়ে এসেছে। একটা সূত্র আমাদেরকে বলেছে যে জিন যাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল কলকাতায় কয়েকজন নেতার সঙ্গে, ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদেরকে জিমের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছেন। এটি তো খুব স্বাভাবিক ব্যাপার যে ধরেন আজকে যদি আমরা দেশে ফিরে যাই, আমরা যারা নাকি 5 আগস্টের পরে দেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছি, নিশ্চিতভাবেই দেশের জন্য লড়াই করতে আমরা দেশে যাব। সেক্ষেত্রে 5 আগস্টের আগে থেকে 5 আগস্ট পরবর্তীতে আমাদের সংস্কৃতি অঙ্গনের যে সকল মানুষ ডক্টর ইউনূসের এই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো এবং ডক্টর ইউনূসের ক্ষমতায় আসা, তাদেরকে ক্ষমতায় রাখার ব্যাপারে যারা যারা সহযোগিতা করেছে, যেই সমস্ত নাম এসেছে, তাদেরকে কি আমরা জিজ্ঞাসাবাদ করব না? সত্য মিথ্যা পরে প্রমাণিত হবে, কিন্তু সত্য জানার প্রক্রিয়াটা হচ্ছে জিজ্ঞাসাবাদ। এই জিজ্ঞাসাবাদ কিন্তু এই না যে তারা ওই অপরাধটি করেছে। একটি ঘটনা ঘটতে যাচ্ছিল, একটি ষড়যন্ত্র হচ্ছিল, সেই ষড়যন্ত্রটি সফল হয়নি, ষড়যন্ত্রটি বেরিয়ে এসেছে, ফাঁস হয়ে গেছে। সুতরাং ষড়যন্ত্রের মূল কারণ এবং উৎস বের করার জন্য সেই মানুষটি যাদের যাদের সঙ্গে যোগাযোগ করেছে তাদেরকে সঙ্গে কথা বলা, এই জিজ্ঞাসাবাদ আর কথা বলাকে আমি আসলে একটা শব্দে একইভাবে দেখি না। একটা হচ্ছে জিজ্ঞাসাবাদ, যেটি একটি নেগেটিভ ওয়ার্ড। জিজ্ঞাসাবাদ মানে হচ্ছে তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ, জিজ্ঞাসাবাদ না, অনুসন্ধান, তথ্য জানতে চাওয়া আর জিজ্ঞাসাবাদের ভেতরে যে পার্থক্যটা আছে, একটি খুব সূক্ষ্ম সীমারেখা, মানে একটা লাইন, এই লাইনটার এক পাশে হচ্ছে জিজ্ঞাসাবাদ আর একটা পাশে হচ্ছে জানতে চাওয়া। আমার কাছে মনে হয় যারা পশ্চিমবঙ্গে আছে বা কলকাতায় আছে বা ইন্ডিয়াতে যে সমস্ত নেতারা আছে, তাদের কাছে ওই মানুষটির ব্যাপারে জানতে চাচ্ছে গোয়েন্দা সংস্থা। আমার কাছে এভাবেই। দিল্লি থেকে একজন সাংবাদিক আমাদেরকে বলেছেন যে শেখ হাসিনা এমনি তো ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার ভিতরে আছেন। এই নিউজের পরে তারা ধারণা করছেন, সরাসরি বলতে পারেনি, তার নিরাপত্তা আরো আরো শক্তিশালী করা হচ্ছে। আমরা যতটুকু জানি যে সারা বিশ্বে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির যে নিরাপত্তার প্রক্রিয়াটা করা হয়, সেখানে সর্বোচ্চ নিরাপত্তা দেয় যে ফোর্সটা, তাদেরকে বলা হয় জেড ফোর্স, মানে একদম শেষ স্তরের, মানে A to Z। এই জেড স্তরের যে নিরাপত্তা, শেখ হাসিনাকে প্রথম দিন থেকেই জেড স্তরেরই নিরাপত্তা দেয়া হয়েছিল এবং নিরাপত্তায় তিনি ছিলেন। মাঝখানে হয়তো একটু শিথিল, যে উনি দীর্ঘদিন আছেন, একটু শিথিল হয়েছিল, কিন্তু খুব স্বাভাবিক। ভারতে একজন অতিথি আছে, আরেকটি দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ছিলেন তিনি, এবং তিনি তো এই 2024-এর 5 আগস্টের পরেই যে তিনি ভারতে আছেন তা তো না। 1975-এর 15 আগস্টের পরেও তো তিনি 6 বছর ভারতে ছিলেন এবং তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েই রাখা হয়েছিল। সুতরাং শেখ হাসিনার নিরাপত্তার জন্য যা যা করা দরকার, আমার মনে হয় ভারত সরকার তা করবে।
বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর নিজে হাতে গড়া একটি সংগঠন। এই সংগঠন বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত এবং 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের সেই যে লাইন, আমাদের কেউ দাবায় রাখতে পারবে না, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের মূল দর্শনের জায়গা। তাদের অনুপ্রাণিত করে, উদ্বেলিত করে এবং আন্দোলন সংগ্রামে নামার শক্তি যোগায়। এই শক্তিটি 2024-এর 5 আগস্টের পরবর্তীতে আমার মানে বাংলাদেশ ছাত্রলীগের কিংবা যুবলীগের ছেলেরা যে তারুণ্য আসলে রাজপথের আন্দোলনকে গতিশীল রাখে, রাজপথের আন্দোলনকে সক্রিয়তার ভেতর দিয়ে একটি পরিণতির দিকে নিয়ে যায়, সেই যে শক্তি তারুণ্য, সেই তারুণ্যর কিন্তু জ্বলে ওঠার জন্য যে অভিজ্ঞতাটা দরকার ছিল, যেই সময়টা দরকার ছিল, সেই সময়টা কিন্তু লেগেছে। কারণ হচ্ছে 2009 থেকে 2024 এই 16 বছর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। অর্থাৎ যেই তারুণ্য 2024-এ ছাত্রলীগ করে কিংবা যেই তারুণ্য 2024-এ যুবলীগ করে, তারা দীর্ঘ সময় ক্ষমতাসীন একটি রাজনৈতিক পরিস্থিতিতে তারা বেড়ে উঠেছে। সুতরাং সময়ের প্রয়োজনে ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানো, সময়ের প্রয়োজনে স্রোতের বিরুদ্ধে যাওয়া, সময়ের প্রয়োজনে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, এই যে তারুণ্যের শক্তি, সেই শক্তিটি অর্জনের জন্য যেই সময়টুকু প্রয়োজন ছিল সেই সময়টুকু তারা পেয়েছে। এবং আজকের বাংলাদেশে এই যে ঢাকাতে আপনি গত শুক্রবারের মানে গতকালকের মিছিলের কথা আমরা দেখেছি এবং এর আগের শুক্রবারেও আমরা দেখেছি, অর্থাৎ যখনই একটু এক জায়গায় হতে পারছে তখনই কিন্তু জয় বাংলা স্লোগানটা হচ্ছে। আর তারুণ্যের কিন্তু মূল শক্তি হচ্ছে যখনই আঘাত আসে তারা কিন্তু প্রত্যাঘাত করে, মানে তারা কিন্তু পালিয়ে যায় না। এটি তারুণ্যের মূল শক্তি। আমরা যখন 90-এর আন্দোলনের সময় তারুণ্য ছিলাম, আমরা তো আর্মির সামনেও দাঁড়াতে, আর্মির গাড়ির সামনেও দাঁড়াতে কিন্তু আমরা ভয় পাইনি। সুতরাং আজকের যে তারুণ্য, জয় বাংলার যে তারুণ্য, বাংলাদেশ আওয়ামী লীগের যে তারুণ্য, মুক্তিযুদ্ধের পক্ষের চেতনার যে তারুণ্য, সেই তারুণ্য রুখে দাঁড়াবে, এটিই খুব স্বাভাবিক। এবং আমার কাছে মনে হচ্ছে যে এটি শুরু মাত্র। এই যে মার দেয়া, এটি যখন একবার শুরু হয়ে যাবে এই শক্তিকে আর থামাতে পারবে না। সুতরাং আসলে সময় চলে এসেছে। নিষেধাজ্ঞা, এটি আমি এর আগে বহুবার বহু জায়গাতে বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি না যেটি কোথাও রেজিস্ট্রেশন করেছে এবং রেজিস্ট্রেশন আপনারা বাতিল করে দিলেন, ওটি বিলুপ্ত হয়ে গেল। জনগণের ভেতর থেকে জনগণকে সাথে নিয়ে যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে এবং বাংলাদেশে বর্তমান সময়ে ন্যূনতম সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক 40% বেশি। আর আজকের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, তাতে বাংলাদেশে বর্তমান সময়ে 70% মানুষ অপেক্ষা করছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো কখন নামবে। এই নামার প্রক্রিয়াটা শুরু হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাবেন যে এটি অচিরেই গণ আন্দোলনে রূপ নেবে। কারণ মানুষের চরিত্র হচ্ছে, আপনি যখন তাকে আঘাত করতে করতে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিবেন, তখন কিন্তু সে প্রতিরোধ করবে এবং তারপরে কিন্তু সে প্রতিশোধের দিকে যাবে। এটি চরিত্র। সুতরাং আশাবাদের জায়গা যে গেরিলা কায়দায় প্রতিষ্ঠানের বিরোধিতা করে, ক্ষমতার বিরোধিতা করে, ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে যেই শক্তিগুলো, তাদের বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে লড়াই করে জনগণকে জয়ী করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে এসেছে। এটি হচ্ছে এখন স্বপ্ন।
আমাদের অনুষ্ঠানে এই একজন বলেছেন আসেন, ভাগ্যিস বলে নাই যে এটা জাইবুর রহমানের স্বপ্ন বা ফাতেমার স্বপ্ন, সেটা বলে নাই তারা। আসলে বিএনপির মানে 2026-এর 12 ফেব্রুয়ারির নির্বাচনী যে প্রচারণাগুলো শুরু হয়েছিল, ওই সময়ে বিএনপির বর্তমান যে চেয়ারপারসন তারেক রহমান, তার যে বক্তব্যগুলো আমরা শুনেছি, তারা মূলত জনগণের কাছে অঙ্গীকার নিয়ে গিয়েছে, জনগণের জন্য এটা করবে সেটা করবে, ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে। এখন তার নাম হচ্ছে তারেক রহমান কার্ড। আমাদের যেমন ওই যে প্লেইং কার্ড, কার্ড বাবাও বলাছে, কার্ড বাবা, কার্ড কার্ড বাবা। এখন দেখেন, আমি তার মে দিবসের একটা বক্তৃতা শুনছিলাম, ঢাকা থেকে সব ফুটপাত তুলে দিয়েছে এবং সেই ফুটপাতের যারা যে পরিবার, তাদের দুঃখ বেদনা সে বুঝে তাদের জন্য সে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার নির্দেশ দিয়ে দিয়েছে এবং ধাপে ধাপে করা হবে। যেই মানুষগুলো একসঙ্গে কর্ম হারালো, যেই মানুষগুলো একই সঙ্গে আগামীকালকের বাজার কিভাবে হবে, সংসার কিভাবে চলবে, সেই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে গেল, সেই মানুষগুলোকে আপনি ধাপে ধাপে তাদের অন্নের ব্যবস্থা করবেন। তাহলে যেই ধাপে গিয়ে আপনার সেই অন্নের ব্যবস্থা শেষ হবে, ওই পর্যন্ত কত মানুষ, কতগুলো পরিবার ধ্বংস হয়ে যাবে, মারা যাবে। আপনার এই ধাপে ধাপে করার ভেতর দিয়ে আপনি যা আসলে করতে চাচ্ছেন তা হচ্ছে একটি জাতি যার শেখ হাসিনার 16 বছর সময়ের ভেতর দিয়ে দারিদ্র সীমার নিচে থাকা মানুষ ছিল না, না খেয়ে থাকা মানুষের সংখ্যা ছিল না। আজকে দারিদ্র সীমার নিচে চলে গেছে 40% মানুষ। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হয়েছে, নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত হয়েছে। শুধুমাত্র একটি উচ্চবিত্ত শ্রেণী, সেই শ্রেণীটিতে কিছু নামের পরিবর্তন হয়েছে। আর বাকি পুরো বাংলাদেশটা যে ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে, আপনি ধাপে ধাপে, এবং ফ্যামিলি কার্ডও কিন্তু তিনি ধাপে ধাপে দিবেন, কৃষক কার্ডও তিনি ধাপে ধাপে দিবেন। আসলে ধাপে ধাপে তিনি বাংলাদেশটাকে ধ্বংসের শেষ সেবায় নিয়ে যাবেন। যে কথাটি বলছিলাম, তারেক রহমানের সেই সময়ে আমি কি করতে চাই, এটি ছিল তার মূল লক্ষ্য। আজকে এসে যখন সে দেখতে পাচ্ছে যে সে যাই করবে না কেন, শেখ হাসিনা যে কথাটি বলেছেন যুবলীগের সমাবেশে, ওখানে আমি উপস্থিত ছিলাম, আমি ওই অনুষ্ঠানটিতে একটি কবিতা পড়েছি। আমার কাছে ওই দিনের বক্তৃতাতে যেটা নেত্রী বলেছেন যে 2030 সাল পর্যন্ত তারা যা উদ্বোধন করবে তাই সবই শেখ হাসিনার। তারেক রহমান এখন বুঝতে পারছে যে সে যাই কাজ করবে যা দেশের জন্য মঙ্গল হবে, অর্থাৎ জ্বালানিতে এই যে 2400 মেগাওয়াট যখন যুক্ত হবে, তখন তো এই দেশের জ্বালানি মানে বিদ্যুৎ সমস্যার একটা সমাধান হবে। এই সমাধানটা যে কৃতিত্ব সে নিতে পারবে না, তাহলে তার নিজেকে বহাল রাখার জন্য, প্রাসঙ্গিক রাখার জন্য তার একটি প্রক্রিয়া সে নতুন করে শুরু করেছে। সেটি হচ্ছে সাবেক স্বৈরাচারের ব্যাপারে সমালোচনা এবং মিথ্যা তথ্য, অসত্য তথ্য, এর ভেতর দিয়েই কিন্তু তারেক রহমান এখন নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছে। দেখেন, নিজের রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের সে চেয়ারম্যান, ধানের শীষ তাদের মার্কা। 1979 সালে নাকি মাওলানা ভাসানী জিয়াউর রহমানের হাতে ধানের শীষ দিয়ে বলেছিল, এই মার্কা তোমারে দিলাম। 76 সালে মাওলানা ভাসানী মারা গেছে। তার মানে রাজনৈতিক ভাবে কতটা অজ্ঞ হলে, নিজের দল সম্পর্কেও কোনো ধারণা না থাকলে একজন মানুষ এই ধরনের তথ্য দিয়ে বক্তৃতা দিতে পারে এবং একটি দেশের প্রধানমন্ত্রী হতে পারে, সেটি কিন্তু জাতির জন্য আজকে লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং তার এই অজ্ঞতা, তার এই অশিক্ষা কিন্তু জামাতে ইসলামীকে ক্রমশ শক্তিশালী করছে। কারণ জামাতে ইসলামী যেহেতু বাংলাদেশের জন্মের ইতিহাসের বিরোধিতা করেছে, সুতরাং জন্মের সঠিক ইতিহাসটাও কিন্তু জামাত জানে। সুতরাং জামাতে ইসলামী কিন্তু বাংলাদেশের জন্মের ইতিহাসের বিরোধিতার ভেতর দিয়ে জন্মের কারণে তারা ইতিহাস বিকৃতির প্রক্রিয়াটাও কিন্তু তাদেরটা
অনেকটাই অর্গানাইজড ফরম্যাটে হয়। বিএনপির ইতিহাস বিকৃতির প্রক্রিয়ার কিন্তু কোনো অর্গানাইজড ফর্ম নাই। এবং আপনি দেখবেন যে এর আগেও আমরা দেখেছি বিএনপির শাসনামলে একদিকে যখন বলে কি বলে ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যখন বলে উই আর লুকিং ফর শত্রুজ, আবার ওই একই সময়ে মতিউর রহমান নিজামী বলে বাংলা ভাই হচ্ছে মিডিয়ার সৃষ্টি। আজকে এসে একই সময়ে যখন নাকি সংসদে জঙ্গি নিয়ে কথা হয় এবং বিমান বাহিনীর যে জঙ্গির মানে জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ততার জন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হলো, গত সপ্তাহে আপনার এই আয়োজনেই আমি কথা বলেছিলাম সে বিষয়টা নিয়ে। তার ঠিক পরের দিনই পুলিশ যে জারি করলো, চিঠি দিয়ে জানালো যে সরকারি স্থাপনা বিশেষ করে কি পয়েন্ট ইনস্টলেশন কেআইপি যেগুলো কেপিআই, এই কি পয়েন্ট ইনস্টলেশন গুলোর নিরাপত্তার জন্য বাড়াতে হবে, তৎপরতা বাড়াতে হবে, পুলিশকে সতর্কতা জারি করা হলো এবং জনগণকেও সতর্ক থাকতে বলা হলো। এবং দেখেন পুলিশ সেটা নিয়ে প্রেস কনফারেন্স করেছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বলছে তিনি এটা জানেন না। এবং এই পক্ষে কথা বলতে গিয়ে, অর্থাৎ এটি যদি বলা হয় যে বাংলাদেশে বর্তমানে জঙ্গি ক্রিয়াশীল আছে, তাহলে তার দায়িত্ব বর্তমান সরকারের উপরেও পড়বে, তাই তো? যে তারা জঙ্গি দমন করতে পারছে না, তারা এই দায়টাকে এড়ানোর জন্য মিথ্যা প্রচার শুরু করলো। আপনাকে শুধু এইটুকু বলি যে সাংবাদিকদের মুখোমুখি দাঁড়িয়ে তিনি জঙ্গিদের বিপরীতে একটি শব্দ ব্যবহার করলো, র্যাডিক্যালিস্ট। সেন্টেন্সটা ছিল এরকম যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, জঙ্গি শব্দটা হচ্ছে ফ্যাসিস্টের আমদানি করা একটি শব্দ, এবং সারা বিশ্বের প্রত্যেকটা দেশে যেমন র্যাডিক্যালিস্ট থাকে সেরকম ভাবেও বাংলাদেশে আছে, কিন্তু তাদেরকে আমরা দমন করতে সক্ষম এবং তারা কেউ সক্রিয় নেই। ঠিক একই দিনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদ বলছে যে বাংলাদেশে জঙ্গি আছে এবং 16 মাসে ডক্টর ইউনূসের সময় 16 মাসে তাদেরকে ক্ষমতায় আনার জন্য তাদেরকে যে লাগাম ছেড়ে দেওয়া হয়েছিল, ওই সময়ে যে জঙ্গিদের যে বিস্তার ঘটেছে, তাদের যে প্রকাশ্যে তাদের যে উল্লম্ফন দেখা গিয়েছে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে এই সরকারের একটু সময় লাগবে। প্লাস আওয়ামী লীগের সময় যেই সমস্ত জঙ্গিদেরকে সাজা দিয়ে কারাগারে বন্দী করা হয়েছিল, জুলাই আগস্টের আন্দোলনের সময় তারা কারাগার ভেঙে যে বেরিয়ে এসেছে, তাদেরকে এখনো গ্রেপ্তার করা যায় নাই। সুতরাং ওই গ্রেপ্তার না করা, ওই অস্ত্র উদ্ধার না করা পর্যন্ত জঙ্গি সমস্যা সমাধান হবে না। সুতরাং একটি সরকারের ভেতরে যখন একদম বিপরীতমুখী অবস্থান থাকে, এই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে ইসলামিস্টদের একটি টেরিটরি তৈরি হওয়া, যেটি সিরিয়া ছিল, যেটি আফগানিস্তান ছিল এবং যেটি পাকিস্তান সব সময় ছিল, সেটিকে যে বাংলাদেশের একটি বিচরণ ভূমি তৈরি করা হলো, সেই ভূমিটাকে জঙ্গি মুক্ত করার জন্য শেখ হাসিনার যে সাফল্য, সেই সাফল্যকে অস্বীকার করার জন্য তারা জঙ্গি শব্দটাকেই কিন্তু একটি ফ্যাসিস্টের উচ্চারিত শব্দ বলতে চাচ্ছে। এবং যদি এটি চলতে থাকে তাহলে এই জঙ্গিরাই কিন্তু বিএনপির পতনের জন্য আর কাউকে লাগবে না। জঙ্গিরা যখন নাকি জঙ্গি হামলা করে শুরু করবে, এবং তারা তো আসলে তারা কতটা সক্ষম তারা তো দেখিয়েছে। জুলাই আগস্টের 1 আগস্ট থেকেই তো পুলিশকে হত্যা করা শুরু হয়, এবং 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত যে পরিমাণ পুলিশকে জবাই করে হত্যা করা হয়েছে, থানায় ঢুকে গুলি করে হত্যা করে থানা পুড়িয়ে দিয়েছে, সেগুলো তো আমরা দেখেছি। সুতরাং এই যে রক্তের স্বাদ যখন একটি পশু পেয়ে যায়, সেই পশুকে কিন্তু আপনি আর নিয়ন্ত্রণ করতে পারবেন না। সে কোনো না কোনো ভাবে রক্তের স্বাদ নিতে আক্রমণ সে করবেই। সুতরাং তাদের কর্মঘণ্টার দাবিতে যে এটা করে,
সুচ শ্রমিক মানে সুই শ্রমিক সেলাই যারা করে তাদের কর্মঘণ্টার দাবিতে তারা প্রথম এই আন্দোলনটা শুরু করে এবং এই আন্দোলনের ভেতর দিয়ে শ্রমিকের অধিকার আদায়ের যে আন্দোলন, এই দিনটি সেই আন্দোলনের দিন হিসেবে হয়েছে। এবং আজকের বাংলাদেশে শ্রমিকদের নির্যাতন এবং শ্রমের মজুরি, তাদের যে পাবার কথা সেই মজুরি না পাওয়া কিংবা একটি অনিরাপদ জীবনযাপনের ভেতর দিয়ে তারা যে দেশের জন্য যে সেবাটা দেয়, সেই সকল শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মে দিনের কবিতা শুনলেই যে কবিতাটি আমাদের কানে বেজে ওঠে, বছরের পর বছর ধরে এই কবিতাটা পড়েছি আমরা, শুনি। মে দিনের কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের। প্রথমে এই কবিতাটা পড়ছি, পরে সুভাষ মুখোপাধ্যায়েরই অন্য আরেকটি কবিতা পড়ব। প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য, কাঠ ফাটা রোদ সেঁকে চামড়া। প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য, কাঠ ফাটা রোদ সেঁকে চামড়া। চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ, গান গায় হাতুড়ি ও কাস্তে, তিল তিল মরণেও জীবন অসংখ্য, জীবনকে চায় ভালোবাসতে। প্রণয়ের যৌতুক দাও প্রতিবন্ধে, মারণের পণ নখদন্তে, বন্ধন ঘুচে যাবে জাগবার ছন্দে, উজ্জ্বল দিক দিগন্তে। প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য, কাঠ ফাটা রোদ সেঁকে চামড়া। শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না, প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা, মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা আর না, পরপর যুদ্ধের শয্যা। প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, এসে গেছে ধ্বংসের বার্তা, দুর্যোগে পথ হোক দুর্বোধ্য, চিনে নেবে যৌবন আত্মা। প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, এসে গেছে ধ্বংসের বার্তা, দুর্যোগে পথ হয় হোক দুর্বোধ্য, চিনে নেবে যৌবন আত্মা। অসাধারণ। যতবার শুনি আমরা ততবার কিন্তু আলাদা একটা উদ্দীপনা আসে। শ্রমিকদের জীবনের বিনিময়ে শ্রমিকদের রক্ত শোষণ করা, শ্রমের বিনিময়েই তো একটি দেশের অর্থনীতি দাঁড়ায়। এবং বাংলাদেশের অর্থনীতি 80-র দশকের শেষের দিকে যে গার্মেন্টস শিল্পের বিকাশটা ঘটলো, সেখানেও তো মূলত বাংলাদেশে শ্রমিক মজুরি কম বলেই গার্মেন্টস গুলোর অর্ডার গুলো আসতে শুরু করে এবং তারপরে ধীরে ধীরে এটি একটি বিপ্লবের সূচনা ঘটে। এবং বিশেষ করে ইউনুসের এই অবৈধ শিল্প খাতটা একেবারেই ধ্বংসের শেষ সীমায় গিয়ে দাঁড়িয়েছে এবং আজকে এখন পর্যন্ত সেগুলো ঘুরে দাঁড়াতে পারেনি। যদিও নতুন নির্বাচিত সরকারের আমরা তাদের মুখে বারবার শুনি যে বন্ধ হওয়া কারখানাগুলো খুলে দেওয়া হবে, তারপরে শুনছি যে ধাপে ধাপে খুলে দেওয়া হবে। এই সমস্ত বুলি আওড়ানোর ভেতর দিয়ে যে ঘটনাটা আমাদের সামনে পরিষ্কার হয়ে ওঠে সেটি হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর কোনো প্রক্রিয়া আসলে এখন নেই। এবং এই শ্রমিকদের যদি সত্যিকার অর্থে আবারও ব্যবহার করতে না পারে এই বাংলাদেশ, তাহলে এই বাংলাদেশের অর্থনীতি আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। যত দ্রুত সম্ভব এই শ্রমিকদেরকে কাজে লাগানো এবং শিল্পে বিনিয়োগ বাড়ানোর ভেতর দিয়ে এবং আন্তর্জাতিক যোগাযোগের মধ্য দিয়ে
বাণিজ্য গড়ে তোলা, বাজার গড়ে তোলা, নতুন বাজার গড়ে তোলা, সেগুলো যদি না করা যায়, কারণ আমরা জানি যে শ্রমিক গার্মেন্টস এর একটা বড় বাজার শ্রীলঙ্কাতে চলে গিয়েছে, একটা বড় অংশ ভিয়েতনামে চলে গিয়েছে, একটা বড় অংশ কম্বোডিয়াতে চলে গিয়েছে, এবং সর্বশেষ ইন্দোনেশিয়াতেও একটা বড় অংশ চলে যাচ্ছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়াতে যাচ্ছে, সর্বশেষ ডিজিএমই বলে ইন্ডিয়াতে যাচ্ছে। ইন্ডিয়াতেও যাচ্ছে। তো ইন্ডিয়াতে কিন্তু শ্রমের মজুরি বাংলাদেশের চেয়ে অনেক বেশি। তারপরেও নিরাপদ রাজনৈতিক পরিস্থিতির কারণে যারা মানে বিশ্বের যে গার্মেন্টস এর যে বাজার, সেই বাজার তারা তো একটি স্থিতিশীল অবকাঠামো চায়, এবং উৎপাদনের একটা সময় থাকে। যেমন শীতকালীন পোশাক যদি গ্রীষ্মকালে যায়, তাহলে তো ওই পোশাক পরের 1 বছর আবার পরে থাকবে, ওটা তো কোনো কাজে লাগবে না। সুতরাং অন টাইম ডেলিভারি, অন টাইম প্রোডাকশন, এই সব কিছুর উপরে নির্ভর করে যেহেতু গার্মেন্ট শিল্পটা। তো সেই শিল্প শব্দ ব্যবহার করেছেন হাসি তামাশা। তো আজকের পৃথিবীতে যখন পুরোটাই এই তথ্য প্রযুক্তির যুগ, বিনোদন হাতের মুঠোয়, তখন খুব পপুলার একটা বিনোদন হচ্ছে স্ট্যান্ড আপ কমেডিয়ান। যেমন ইন্ডিয়াতে প্রায় 150 কোটির 200 কোটির মতো দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হচ্ছে কপিল শর্মা শো। হি ইজ এ স্ট্যান্ড আপ কমেডিয়ান। এরকম অসংখ্য কপিল শর্মা সারা বিশ্বে আছে, এবং প্রত্যেকটা দেশেই স্ট্যান্ড আপ কমেডিয়ানরা যে অনুষ্ঠানগুলো করে সেগুলো খুব জনপ্রিয় হয়, এবং এই জনপ্রিয় অনুষ্ঠানগুলোর ভেতর দিয়ে কিছু তথ্য মানুষের কাছে পৌঁছায়। তো বর্তমানে আমাদের যে সংসদ, মহান জাতীয় সংসদ, এই সংসদে আপনার স্ট্যান্ড আপ কমেডিয়ান অনেক আছে, এবং স্ট্যান্ড আপ কমেডি আমরা দেখছি। আপনি সালাউদ্দিন সাহেবের একটি কথা বললেন যে ইতিহাস সমৃদ্ধ ফজলুর রহমান আর আমরা আছি ভূগোলে। তো আমাদের বাংলাদেশে বাংলা ভাষায় একটা কথা প্রচলিত আছে যে যার ভূগোল ভালো তার ইতিহাস ভালো না, আর যার ইতিহাস ভালো তার ভূগোল ভালো না। এখানে ভূগোল বলতে জিওগ্রাফি বুঝিয়েছে, অর্থাৎ স্ট্রাকচার বুঝিয়েছে। তো আমাদের এখন অবস্থা হয়েছে যে এই সংসদে আমাদের যে ভূগোল, অর্থাৎ বাংলাদেশের যে সীমানা, সেই সীমানাও সার্বভৌমত্বের জায়গাতে নেই, আর ইতিহাস তো একদমই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তবে একটি জিনিস ভালো ঘটছে। তার আগে আপনি যে জামাতের সেক্রেটারির যে কথার বক্তব্যটি শোনালেন আমাদেরকে, আপনি ঠিক তার পাশে বসা যে মানুষটি লক্ষণীয়, কিন্তু এটিএম আজহার, যার সাজা যুদ্ধাপরাধের অপরাধের কারণে তার সাজা হয়েছিল, এবং 5 আগস্টে দাবি করেছে সে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, অথচ তাকে সাজা দেওয়া হয়েছিল, এবং 5 আগস্টের পরে তাকে জেল কারাগার থেকে মুক্ত করা হয়, তারপরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়, সংবর্ধনার আয়োজন করা হয়, এবং আজকে মহান সংসদে সে বসে আছে। একটি জিনিস হচ্ছে যে জামাতে ইসলামীও কোনো না কোনো ভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ছিল, সেটি তারা প্রমাণ করতে চায়। আবার মুক্তিযুদ্ধের সময় তারা যে বিরোধিতা করেছে, সেই বিরোধিতার কারণে বাংলাদেশে তারা রাজনীতি করতে পারবে না, এটিও সঠিক নয়। কারণ ফজলুর রহমানের ওই বক্তৃতার পরিপ্রেক্ষিতে জামাতের আমির শফিকুর রহমান কিন্তু দাঁড়িয়ে বলল যে তাহলে কি আমাদের তার কাছ থেকে অনুমতি নিয়ে রাজনীতি করতে হবে? হ্যাঁ, বাংলাদেশের মাটিতে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অনুমতি নিয়েই বাংলাদেশে রাজনীতি করতে হবে, এবং এই লড়াইটাই তো আমাদের। এবং এই লড়াইয়ের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, আমরা কিন্তু দেখেছি যে 2024-এর 5 আগস্টের পরে ধারাবাহিকভাবে আক্রমণ করাই হয়েছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের উপরে। আমরা তো দেখেছি যে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা,
আমরা তো দেখেছি যে শুধুমাত্র একটি ছেলে তার বাবার নাম বলতে গিয়ে নামের আগে বীর মুক্তিযোদ্ধা বলেছিল বলে তাকে পিটিয়ে আহত করা হয়েছে, প্রায় মেরে ফেলা হয়েছিল। এগুলো তো আমরা দেখেছি। সুতরাং সংসদে যেমন মুক্তিযোদ্ধা প্রমাণ করার একটি প্রক্রিয়া যেমন চলছে, একটি ভালো জিনিস কিন্তু ঘটছে, সেটি হচ্ছে রাজাকারদেরকে বসিয়ে রেখে বারবার এই যে তুই রাজাকার এইটা বলা হচ্ছে। বিএনপির অনেক নেতাই কিন্তু আমরা দেখেছি যে সংবিধান হাতে নিয়ে এইভাবে বলেছে যে এই সংবিধানের ব্যাপারে আপনাদের গায়ে, সংবিধানের কথা উঠলে আপনাদের গায়ে আগুন জ্বলে কেন, কারণ এটা কি আপনাদের পরাজয়ের দলিল? এগুলো কিন্তু আমরা বলতে শুনছি। কিন্তু সবকিছুর পরেও এই সংসদে কোনো আইন কিংবা কোনো নীতিমালা প্রণয়নের ভেতর দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেখানো হবে, এরকম কোনো কিছু কিন্তু আপনি পাবেন না। কারণ আমরা ভূগোল যাই থাকুক না কেন, ইতিহাস সাক্ষী। আজকে জামাত নেতারাও বলে যে আপনারা মুক্তিযুদ্ধের কথা বলেন, আপনাদের তো জন্মই হয়েছে মুক্তিযুদ্ধের পরে। এই বাচ্চা বাচ্চা ছেলেরা, নাহিদ আসিফরা পর্যন্ত কথাগুলো বলে। সুতরাং এই বাস্তবতায় দাঁড়িয়ে ক্যান্টনমেন্টের ভেতর থেকে বন্দুকের নলের মধ্য দিয়ে যে রাজনৈতিক দল গঠিত হয়, যে রাজনৈতিক দলের প্রধান বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকে এবং যার রাজনৈতিক দলে প্রথমবারের মতো মুক্তিযোদ্ধা রাজাকাররা মন্ত্রিত্ব পায়, সংসদে তারা সংসদ সদস্য হয় এবং খালেদা জিয়ার সময়ে সংসদে বিরোধী দল হয় বঙ্গবন্ধুর ঘাতকরা, বিএনপির সঙ্গে জামাতের ক্ষমতা ভাগাভাগিতে রাজাকাররা মন্ত্রী হয় এবং মন্ত্রীদের গাড়িতে আমরা জাতীয় পতাকা উঠতে দেখি। সেই বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের পরে জন্ম নেয়া রাজনৈতিক সংগঠন যারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের একত্রিত করে রাজনৈতিক দল গঠিত হয় বিএনপি, এবং যারা সরাসরি মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে জামাতে ইসলামী, এরা যখন সরকারি এবং বিরোধী দলে থাকে তখন এই সংসদের কাছে আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের পক্ষের কোনো আইন কিংবা কোনো নীতিমালার আশা আমরা করি না বা করতে পারি না। আমাদেরকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে হলে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে অর্জিত বাঙালি সংস্কৃতির যে বিজয় হয়েছিল 1971-এর 16ই ডিসেম্বরে, সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে অবশ্যই আবারও রাজপথের আন্দোলনের ভেতর দিয়ে আমাদেরকে সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আসলো সেখানে আমরা যা 152, যদিও এটা কেয়ারটেকার আমলেরই প্রতিফলন। তো এই যে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রিপোর্টার্স সাফাতিয়াস, যেটা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ইংরেজিতে, মানে এটা হলো ফরাসি একটা সাফাতিয়াস বলে ওরা, ফ্রন্টিয়াস আর কি, তো সাফাতিয়াস বা সাফাতিয়া, সেটা বলা হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার, যে সীমান্তবিহীন, সীমান্ত মানে না এরকম রিপোর্টারদের। এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান। এরা প্রত্যেক বছর এই গণমাধ্যম দিবস উপলক্ষে তাদের ৩রা মে গণমাধ্যম দিবস, সে উপলক্ষে তারা রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টে যেটা আসছে সেটা তারা যেটা বলেছে যে, আমি আপনার বলছি যে সারা দুনিয়ার অবস্থা এবং অর্ধেকের মতো দেশ খারাপ অবস্থায় চলতেছে এবং স্কোর এত নিচে কখনো আসে নাই। তো এখানে যেটা ওরা করে সেটা হলো 5টা উপসূচকের উপরে ভর করে তারা এই অ্যাসেসমেন্ট গুলা করায়। সে 5টা উপসূচক গুলা কি কি? রাজনৈতিক সূচক, মানে রাজনৈতিক ইয়েগুলো, রাজনৈতিক পরিস্থিতির উপরে, অর্থনৈতিক পরিস্থিতির উপরে, আইনি পরিস্থিতির উপরে, সামাজিক অবস্থার সূচকের উপরে, হ্যাঁ, এবং নিরাপত্তা। তো 1, 2, 5টা মানে নিরাপত্তা সূচক, মানে দেশের নিরাপত্তা সূচকের অবস্থা কি, সামাজিক সূচকের অবস্থা কি, আইন সূচকের অবস্থা কি, অর্থনৈতিক সূচকের অবস্থা কি, রাজনৈতিক সূচকের অবস্থা কি, এইটার একটা গড় করে একটা সূচক তৈরি করা। সেই সূচকে আমরা এবার 152। এবার আসলে আমরা একটু ব্যাখ্যায় যাই, আমরা আসলে কোন সেক্টরে কি অবস্থা আছে, রাজনৈতিক সূচকে আমরা কি অবস্থা আছি সেটা আমরা একটু দেখি।
রাজনৈতিক সূচক বলতে যেটাকে বোঝা হলো বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায়ন কতটুকু, মানে বাংলাদেশের রাজনীতির চর্চাটা কতটা উন্মুক্ত, কতটা ক্ষমতাশালী, কতটা কার্যকর, এটার উপরে যে এটা সমীক্ষাটা, সেই সমীক্ষাটা যেটা বলা হয়েছে যে বাংলাদেশের অবস্থান এখন 134 এই সারা বিশ্বের মধ্যে 180টা দেশের মধ্যে, এবং বাংলাদেশের স্কোর হলো 31.9। গত বছর এই সময় বাংলাদেশ 145 ছিল এবং স্কোর ছিল 29.3। অর্থাৎ বাংলাদেশ এখানে কিন্তু 10 ধাপ উন্নতি করছে রাজনৈতিক সূচকে। সেটা কেন এবার বুঝতে পারছেন? রাজনৈতিক সূচকে উন্নতি করার কারণ হলো নির্বাচন, রাজনৈতিক সূচকে উন্নতি করার কারণ হলো নির্বাচন পরবর্তী একটা পার্লামেন্ট গঠন, নির্বাচন পরবর্তী একটা নির্বাচিত সরকার গঠন, এবং সেই সরকার আসার পরে যে একটা অনির্বাচিত সরকারের কাছে একটা নির্বাচিত সরকার হিসেবে তার প্রতি মানুষের ভরসা, মানুষের আস্থা এবং সারা দুনিয়ার আস্থা, এখানেই রাজনৈতিক সূচক, এটা দিয়ে রাজনৈতিক সূচকটাই আছে। মানুষের আস্থার কারণে মানুষের আস্থা কিছুটা হলো ফিরে আসছে, মানুষ বিশ্বাস করতেছে রাজনীতি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আগেরটা ছিল অরাজনৈতিক একটা সংগঠন এবং স্বেচ্ছাচারী একটা সংগঠন, স্বেচ্ছাচারী একটা সরকার। সেই হিসাবে বাংলাদেশ কিন্তু দুর্দান্ত করেছে। দুর্দান্ত অর্থ হলো বাংলাদেশ 10 ধাপ উন্নতি করেছে। এটা আর কিছুই না, একটা নির্বাচন পরবর্তী একটা পার্লামেন্ট গঠন, নির্বাচন পরবর্তী একটা সরকার গঠন, এটা বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে আসছে। এবার আসে অর্থনৈতিক সূচকে, বাংলাদেশের অর্থনৈতিক মানে পরিস্থিতির সূচকে যেটা বলা হয়েছে, বাংলাদেশ এইখানে কিন্তু দেখেন প্রতিফলিত হয়েছে। একটা হলো দেখেন রাজনৈতিক সূচকে প্রতিফলিত হয়েছে যে গত সরকারের পরে যে একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের পর একটা পরিস্থিতি স্বাভাবিক দিকে আসতেছে, রাজনীতিবিদরা দায়িত্ব নিচ্ছেন, রাজনীতিবিদরা পার্লামেন্টে আসছেন, রাজনীতিবিদরা ক্ষমতা পরিচালনা করছেন। সো এখানে উন্নতি দেখে, কিন্তু জাস্ট তার উল্টো শুধু না, আপনার ডাবল উল্টোর মতো অবস্থা সেটা অর্থনৈতিক সূচকে। অর্থনৈতিক সূচকটা কেন এরকম সেটাও আমি বলি, আমি সূচকটা পরে, আচ্ছা সূচকটা বললে তারপর আমি বলবো কেন এরকম। এবার বাংলাদেশের অবস্থা 180টার মধ্যে 149তম, মানে আপনার 31টা দেশের পেছনে বাংলাদেশ পড়েছে। 31টা তো না, 21টা দেশে, 31টা দেশে, 31টা দেশের প্রতি আমার স্কোর করেছে বাংলাদেশ 31.67, এবং গত বছর এটা ছিল 134 এবং স্কোর ছিল 33.80। এটা টোটালটাই দেখেন, এই যে অর্থনৈতিক সূচকের ক্রমাবনতি হয়েছে, যে একটা নির্বাচিত সরকার যখন উৎখাত হয়ে যখন একটা ইন্টারিম গভর্নমেন্ট তখন একরকম হয়েছে, তারপর তাদের পরের বছর একরকম হয়েছে, পরের বছর একরকম হয়েছে, এবার আরেক রকম পরিস্থিতি হয়েছে। মানে এটা কন্টিনিউয়াসলি বাংলাদেশ ডেটোরিয়েট করতেছে, বাংলাদেশের অবনতিশীল অর্থনৈতিক অবস্থা। আমাদের ওয়ার্ল্ড ব্যাংক IMF এর দরকার নেই, আমাদের পাবলিক পারসেপশনে কিন্তু এই অবস্থা। এগুলো তো পাবলিক পারসেপশন, এগুলো শুধুমাত্র ডেটা দিয়ে করে না, পাবলিক পারসেপশন থেকে মানুষকে ইন্টারভিউ করে এই ডেটাগুলি উপস্থাপন করা হয়। সো দেখেন প্রকৃত অবস্থা কি সেটা হয়তো ওয়ার্ল্ড ব্যাংক IMF আপনাকে তথ্য দিবে, ওয়ার্ল্ড ব্যাংক IMF থেকে আমরা অ্যাসিস্ট্যান্ট নিতে পারেন, বা বাংলাদেশ ব্যাংকের থেকে অ্যাসিস্ট্যান্ট নিতে পারেন, বা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান থেকে অ্যাসেসমেন্ট। কিন্তু জনগণের সাথে কথা বলে জনগণ যে অ্যাসেসমেন্টটা দিয়েছে, সেই অ্যাসেসমেন্টে বাংলাদেশ কিন্তু সূচকে, এই অর্থনৈতিক অবস্থার সূচকে 15 ধাপ পেছিয়েছে। 15 ধাপ, মানে এর আগে ছিল 134, এবার আসছে 149। 15 ধাপ, মানে আমি যেটা বলছিলাম আগের চেয়ে প্রায় অলমোস্ট ডাবলের ধাপে পিছিয়েছে। তো এবং এটা পরিস্থিতি কিভাবে হয় সেটা সরকারের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে, দেশের উৎপাদনশীলতার উপর নির্ভর করবে, দেশের উৎপাদনের উপর, মানে খাদ্য উৎপাদন, আমাদের ইন্ডাস্ট্রিয়াল উৎপাদন, আমি সবকিছুর উপর নির্ভর করবে, ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করবে, আপনার মুদ্রা পরিস্থিতি অবস্থা কি, ইনফ্লেশনের উপর, সবকিছুর উপরে এটা নির্ভর করে। এবার আসেন আপনি যদি অর্থনৈতিক সূচকটা মনে হয় আমার ধারণাটা যদি ক্লিয়ার না হয় আমাকে আরেকবার বলতেন, যদি কখনো কোনো কারো প্রশ্ন থাকে আমি আরেক দফা বুঝিয়ে দিতে পারবো। তো আইনি অবস্থা কি, বাংলাদেশের আইনি পরিবেশ কি, বিচারের পরিবেশ কি, মানে আপনার দেশটার মধ্যে কি আইন চলতেছে কিনা, মানে আইনসম্মতভাবে দেশটা চলতেছে কিনা, বা মানুষ যথেষ্ট ফিল করে কিনা দেশটা সঠিক পথে চলতেছে, যে দেশটাতে বেআইনি কর্মকাণ্ড কম হচ্ছে, বা দেশটাতে শৃঙ্খলাজনিত কোনো সমস্যা আছে কিনা, এইটাতে কিন্তু এই আইনি সূচকটা ব্যবহার হচ্ছে, যে আইন পরিস্থিতিটা কেমন, বিচার ব্যবস্থাটা কেমন, বিচার কেমন চলতেছে, মানুষের প্রতি অন্যায় হচ্ছে কিনা, এই হচ্ছে কিনা, মানে সঠিক পথে সঠিকভাবে মানুষ বিচারের কাছে
বিপুল, আপনি কি আছেন? মাঝে মধ্যে চলে যাচ্ছে। তো আইনি পরিস্থিতিতে যেটা বলা হয়েছে সেটা হলো বাংলাদেশ কি বলে 151তম স্কোর করেছে, সেটা হলো 34.38 স্কোর করেছে 151তম। গত বছরের তুলনায় এটা 150 ছিল, গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়েছে। গত বছর ছিল এটা স্কোর হলো 36.71 এবং এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। তো এটা বলতে পারেন যে বাংলাদেশের যে ধাম করে যে কেয়ারটেকার খবর আসার পর যে বাংলাদেশের আইনি সূচকে যে ধাম পড়ে গেছিল মবের কারণে, বিভিন্ন ধরনের অত্যাচারের কারণে, মানে হত্যাকাণ্ড, এইসব মানে সব কিছুতে মাধ্যমে বিচার ব্যবস্থাতে এটার প্রতিফলনটা কি আসছে, বিচার ব্যবস্থার মধ্যে একটা অবিচারের পরিবেশ চলতেছিল, সেটা কিন্তু এর প্রতিফলনটা ঘটেছে যে বাংলাদেশ এখন এই ক্ষেত্রে